হতে পারে। ঠিক আছে, এখানে একদম শর্ট ফর্মে E1 মেকানিজম কি, E2 মেকানিজম কি, E1 সিউ মেকানিজম কি আর EI মেকানিজম কি বলা আছে। তাহলে EI মেকানিজম মানে কি, E1 মেকানিজম মানে কি, 1 মানে ইউনিমলিকুলার, তাহলে ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশনকে আমরা বলবো E1 মেকানিজম। তেমনি E2 মানে কি, বায়োমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশনকে আমরা E2 মেকানিজম। ঠিক আছে, E1 CB কি মানে কি, CB মানে কনজুগেট বেস। তাহলে যদি আমার এলিমিনেশন রিঅ্যাকশনের মেকানিজমে কোথাও কনজুগেট বেস তৈরি বা কার্বন আয়ন তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা সেই মেকানিজমকে বলবো E1 CB মেকানিজম। আর EI মানে আই মানে আমরা পড়েছিলাম SNI পড়েছিলাম, তাহলে ইন্টারনাল, আই মানে ইন্টারনাল বা ইন্ট্রামলিকুলার। তাহলে EI এলিমিনেশন মানে কি, ইন্ট্রামলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশনকে আমরা বলবো EI এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে যেমন ইউনিমলিকুলার মেকানিজম এখানে লেখা আছে স্টেপ ওয়াইজ ভায়া কার্বোকার্বন ইন্টারমিডিয়েট, হ্যাঁ তার কন্ডিশন দেওয়া আছে। এগুলো আমরা ডিটেলস যখন পড়বো তখন আরো ডিসকাস করবো। ফর এক্সাম্পল আমরা যদি E1 মেকানিজম আজকে শুরু করি, তাহলে E1 মেকানিজমটা কি, মানে আমি যেমন বললাম যে E1 মেকানিজম মানে কি, এর ফুল ফর্ম হলো ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশন গুলো কি হয়, এই রিঅ্যাকশনে E1 রিঅ্যাকশনে কি হয়, a substrate loses a leaving group and a beta proton in a stepwise manner unimolecular fashion to form a new pi-bond। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি এই মেকানিজমটা কাইন্ড অফ লাইক SN1 মেকানিজম, তাই না। ফার্স্টে কি হচ্ছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, লিভিং গ্রুপ বেরিয়ে কি তৈরি করছে, কার্বোক্যাটায়ন তৈরি করছে, কার্বোক্যাটায়ন থেকে আরেকটা গ্রুপ বেরিয়ে যাচ্ছে, দেন এটা পাইবন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ধরনের মেকানিজমকে বলা হবে ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে এই ধরনের রিঅ্যাকশন দুটো স্টেপ হয়, জাস্ট লাইক SN1 মেকানিজম। স্টেপ 1 কি, স্টেপ 1 হলো হেটেরোসাইক্লিক CX বন্ড, X মানে কি, X একটা লিভিং গ্রুপ, CX বন্ডটা ব্রেক করছে। তাহলে CX বন্ড এখানে দেখো, এই যে স্কিমটা দেখো, এইখানে দেখো এই যে টারসিয়ারি বিউটাইল ব্রোমাইডের CBr বন্ডটা ব্রেক করছে। ব্রেক করে কি হচ্ছে, ব্রেক করে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট স্টেপ, এটা হলো রেট ডিটারমিনিং স্টেপ। সেকেন্ড স্টেপে কি হয়, বিটা কার্বনে, মানে এটাকে যদি আলফা ধরো তাহলে এটা বিটা, বিটা কার্বনে কি আছে, বিটা কার্বনে যদি হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেন নেক্সট স্টেপে বেরিয়ে যায়, যাকে অ্যাবস্ট্রাক্ট করে সলভেন্ট মলিকিউল। দেন এখান থেকে আমরা কি পাবো, একটা অ্যালকিন, আইসো বিউটিলিন, আইসো বিউটিন। তাহলে this is the mechanism of unimolecular elimination reaction. Step 1 is the heterolysis of CX bond, generation of carbocation intermediate, and then next step is the deprotonation by weak base. উইক বেস যেখানে এখানে ওয়াটার হলো সলভেন্ট মলিকিউল বা উইক বেস, সে কি করবে, এই হাইড্রোজেনটাকে অ্যাবসর্ব করবে অ্যাজ এ প্রোটন, এন্ড দেন যে ইলেকট্রন পেয়ারটা আছে, ইলেকট্রন পেয়ারটা এখানে মুভ করে কি হবে, এখানে ডবল বন্ড তৈরি করবে। বোঝা গেছে, মেকানিজম বুঝতে কারো অসুবিধা আছে মানসী? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, তাহলে যেহেতু এটি ইউনিমলিকুলার রিঅ্যাকশন, তাহলে আমরা অবভিয়াসলি জানি যেমন এর যে রেট কিরকম হবে, এর রেট হবে লাইক SN1। স্টেপ 1টা RDA স্টেপ, যেখানে শুধুমাত্র সাবস্ট্রেট ইউজ হচ্ছে, রেট ইকুয়েশন জাস্ট লাইক SN1 রিঅ্যাকশন, রেট ইকুয়ালস টু K ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। তাহলে SN1 আর এলিমিনেশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন, এই দুটো সিমিলারিটি কি, দুটোই স্টেপ ওয়াইজ রিঅ্যাকশন, দুটোই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায়, এবং ফার্স্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, and both the reaction follows the first order kinetic. That means rate equals to K into concentration of substrate. ঠিক আছে, এটা হলো তার কাইনেটিক ইকুয়েশন, মানে রেট ইকুয়েশন কি। আচ্ছা, কি কি থার্মোডাইনামিক ফ্যাক্টর এলিমিনেশন রিঅ্যাকশনে টেক পার্ট করে,
আমরা জানি থার্মোডাইনামিক প্যারামিটার গুলো কি কি? ডেল্টা এইচ, ডেল্টা এস এন্ড টি, রাইট? আমরা থার্মোডাইনামিক্স পড়েছি। তাহলে আমরা এবার এক একটা পয়েন্ট নিয়ে এক্সপ্লেন করব। এনথালপি মানে কি? হোয়াট ইজ এনথালপি? কে বলতে পারো হোয়াট ইজ এনথালপি? বলো থাকনি, হোয়াট ইজ এনথালপি? বা এনথালপি কি মেজার করে? থাকনি স্যার বলছি বলো। স্যার টোটাল হিট কন্টেন্ট আছে থার্মোডাইনামিক সিস্টেমে। ক্রিস্টালের ক্ষেত্রে তুমি বলছো, তাই তো? বা কোনো একটা মলিকুল আছে বা কোনো একটা রিঅ্যাকশন হচ্ছে, তাতে হিটের যে চেঞ্জ হয় সেটাকে এনথালপি চেঞ্জ বলে। ঠিক আছে? হিটের যে চেঞ্জ হচ্ছে তাকে এনথালপি চেঞ্জ বলে। মানে হিট কন্টেন্ট কত আছে। তাহলে কোনো রিঅ্যাকশনে ধরে নাও এ থেকে বি তে তৈরি হচ্ছে, তার ফলে যদি তাপ নির্গত হয়, মানে তাপ যদি বেরোয়, তাকে আমরা বলবো এক্সোথার্মিক রিঅ্যাকশন। এ থেকে যদি ধরো বি তৈরি হচ্ছে, এখানে যদি হিট নির্গত হয় তাহলে আমরা বলবো এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর যদি হিট অ্যাবজর্ব হয় তাহলে আমরা তাকে বলবো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে যখন একটা এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে, ধরে নাও একটা এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে যেখানে দুটো গ্রুপ বেরিয়ে যাচ্ছে এক্স এন্ড ওয়াই, সেখান থেকে তুমি কি পাচ্ছ? সিসি ডবল বন্ড। তাই এখানে কটা বন্ড ভাঙছে? দুটো বন্ড ভাঙছে। তাহলে দুটো সিগমা বন্ড ভাঙছে। পাচ্ছি কি আমি? একটা পাই বন্ড, তাই না? এবার তোমরা ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে পড়েছো যে সিগমা বন্ডের স্ট্রেংথ ইজ গ্রেটার দেন পাই বন্ড, তাই না? তাহলে দুটো স্ট্রং বন্ডকে ভাঙছো, একটা উইক বন্ড পাচ্ছ। তার মানে কি রিঅ্যাকশনটা কি হবে তোমার? বলো মোনালিসা, রিঅ্যাকশনটা হবে এন্ডোথার্মিক ইন নেচার। মানে দুটো স্ট্রং বন্ড ভাঙতে আমার তোমার বেশি এনার্জি লাগছে, আর যেটা পাচ্ছ তুমি সেটা কম স্টেবল বন্ড, সেই জন্য আমার এনার্জি রিলিজ কম হচ্ছে। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা কি? এলিমিনেশন রিঅ্যাকশন আর এন্ডোথার্মিক ইন নেচার। ঠিক আছে? বোঝা গেছে? মনে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এনথালপি রোলটা আমরা এখানে বুঝতে পারলাম যে এনথালপি হলো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এন্ডোথার্মিক অর উইকলি এক্সোথার্মিক। মানে যদি বায়বনটা যদি ফরমেশন করে আমার যদি তাপ বেরোয়ও, কিন্তু খুব বেশি বেরোবে না। আমি যতটা খরচ করেছি তার থেকে হয়তো একটু বেশিই পেতে পারি, খুব বেশি আমি পাবো না। 2 নম্বর রোল কি? 2 নম্বর রোল হলো এন্ট্রপি। বলো নাজমি, এন্ট্রপি জিনিসটা কি আর এন্ট্রপি কাকে ডিকটেট করে? সিস্টেমের মধ্যে কোন জিনিসটাকে ডিকটেট করে এন্ট্রপি? বা কোন সিস্টেমের মানে ধরে নাও বা আমি কি বলবো, কি হবে, এন্ট্রপি ইকুয়ালস টু হোয়াট? যদি বলি যে এন্ট্রপি ডিরেক্টলি কার সঙ্গে প্রপোর্শনাল, নাজমি বলতে পারবে? এন্ট্রপি কি রিপ্রেজেন্ট করে কোন সিস্টেমের মধ্যে? মোনালিসা তুমি বলো। এন্ট্রপি কি? র্যান্ডমনেস, ভেরি গুড। তাহলে কোন সিস্টেমে যদি র্যান্ডমনেস বেশি হয় তাহলে তার এন্ট্রপি বেশি, আর কোন সিস্টেমে র্যান্ডমনেস যদি কম হয় তাহলে এন্ট্রপি কম। এবার তুমি বলো একটা রুমের মধ্যে দুটো বাচ্চা আছে, তাদের মধ্যে র্যান্ডমনেস বেশি হবে, মানে সেই রুমটাতে বেশি চিৎকার চেঁচামেচি হবে, না একটা রুমে 6টা বাচ্চা আছে তাদের মধ্যে চিৎকার চেঁচামেচি বেশি হবে? অবভিয়াসলি সিস্টেমে যত পার্টিকেলের সংখ্যা বেড়ে যাচ্ছে র্যান্ডমনেস তত বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো এইখানে এখন একটা এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে। তাহলে ধরে নাও এলিমিনেশন রিঅ্যাকশন একটা আমি ফর এক্সাম্পল একটা এলিমিনেশন রিঅ্যাকশন আমি ধরছি, ধরে নাও CH3 CH
Br CH3, ঠিক আছে? এটা ধরে নাও এলিমিনেশন রিঅ্যাকশনে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আলটিমেটলি আমি কি পাবো? ধরে নাও এখানে একটা তুমি বেস ইউজ করেছো ওয়াটার মলিকুল, ঠিক আছে? তাহলে এখানে আলটিমেটলি আমি কি প্রোডাক্ট পাবো? CH2 CH3, এটা হবে হাইড্রোজেন, তাই না? এরকম একটা প্রোডাক্ট পাবো, প্লাস কি পাবো? প্লাস এখানে পাবো Br মাইনাস পাবো, প্লাস কি পাবো? এখান থেকে আবার একটা H, এবার Hটা আইদার ফ্রি অবস্থায় থাকতে পারে অর কিভাবে থাকতে পারে? H3 প্লাস হিসাবে থাকতে পারে, তাই না? তাহলে আমার রিঅ্যাকশনে টেক পার্ট করছে কটা মলিকুল? একটা মলিকুল, দুটো মলিকুল। তাহলে রিঅ্যাকশনে টেক পার্ট করছে দুটো মলিকুল, পাচ্ছি আমি কটা মলিকুল? একটা, দুটো, তিনটে, তাই না? তাহলে আমি দুটো দিয়ে শুরু করছি, পাচ্ছি তিনটে। মানে যত রিঅ্যাকশনটা প্রোগ্রেস করবে তত সিস্টেমের মধ্যে র্যান্ডমনেস বাড়বে। তার মানে কি হবে? এন্ট্রপি চেঞ্জ কি হবে? পজিটিভ হবে। বুঝতে পারলাম? মনে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে সিস্টেমটা কি হবে? সিস্টেমটার মধ্যে পার্টিকুলার সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে র্যান্ডমনেস বেড়ে যাচ্ছে, তার মানে এন্ট্রপিও বেড়ে যাচ্ছে। এখন আমরা থার্মোডাইনামিক্সের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমরা কি করেছিলাম? ডেল্টা জি গিভস ফ্রি এনার্জি ইকুয়েশন, ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে আমরা কি শিখলাম? এলিমিনেশন রিঅ্যাকশন ইজ এনথালপিক্যালি এন্ডোথার্মিক ইন নেচার। মানে ডেল্টা এইচটা কি? ডেল্টা এইচ সেক্ষেত্রে কি হবে? পজিটিভ হতে পারে, অর জিরো হতে পারে, অর উইকলি নেগেটিভ হতে পারে, তাই না? এনথালপি চেঞ্জ মানে নেগেটিভ মানে কি? এক্সো, পজিটিভ মানে কি? এন্ডো, তাই না? তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন ইজ উইকলি এক্সোথার্মিক অর মোস্টলি এন্ডোথার্মিক, মানে ডেল্টা এইচ ইজ পজিটিভ, ঠিক আছে? এবার আমার একটা রিঅ্যাকশনকে স্পন্টেনিয়াস হতে হলে কি হতে হবে? ডেল্টা জি শুড বি নেগেটিভ। নাও এই ডেল্টা জিটাকে যদি নেগেটিভ করতে হয় আমাকে, তাহলে অবভিয়াসলি টি ডেল্টা এস ইউনিটটাকে আমাকে এর ম্যাগনিটিউডটাকে বাড়াতে হবে। তার থেকে বাড়াতে হবে ডেল্টা এইচ এর যে ম্যাগনিটিউড তার থেকে বেশি করতে হবে। এখন আমরা দেখলাম যে ডেল্টা এস ইজ পজিটিভ, তাই তো? তাহলে ডেল্টা এস পজিটিভ মানে এলিমিনেশন রিঅ্যাকশন এন্ট্রপিক্যালি ফেভারেবল। এরপরে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটা হলো টেম্পারেচার, ঠিক আছে? এরপরে যে রিঅ্যাকশনটা হলো সেটা হলো টেম্পারেচার, কন্ডিশনটা হলো টেম্পারেচার। তাহলে একটু আগে আমরা বললাম কি এলিমিনেশন রিঅ্যাকশন E1 আর SN1 এর দুটোরই মেকানিজম সেম। ফার্স্ট স্টেপটা ইজ দ্য ফরমেশন, ফার্স্ট স্টেপ ইজ দ্য ফরমেশন অফ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। তাহলে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট যদি রেডিটারমিনিং স্টেপ হয়, তারপরে রিঅ্যাকশনে দুটো পার্টে যেতে পারে, মানে এখানে তাহলে একটা সাবস্ট্রেট থেকে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। কার্বোক্যাটায়ন এখন দুটো উপায় আছে, এক সাবস্টিটিউশনে যেতে পারে থ্রু SN1 পাথওয়ে, অর এলিমিনেশনে যেতে পারে থ্রু অ্যাবস্ট্রাকশন অফ দ্য বিটা হাইড্রোজেন। এখন একে অপরের কম্পিটিশন রিঅ্যাকশন, তাই না? কারণ এই পার্টটা RDS, এই পার্টটা তো ফার্স্ট স্টেপ, এর ক্ষেত্রে এটাও ফার্স্ট স্টেপ। তাহলে কোন রিঅ্যাকশনটা যাবে এটাকে ডিসাইড করার জন্য, মানে কোন রিঅ্যাকশনটা আমাকে ফেভারেবল করব, সেটার জন্য আমাকে টেম্পারেচারের ডিপেন্ডেন্সটাকে আনতে হবে। যদি টেম্পারেচার আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে? টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তাহলে ওভারঅল টি ডেল্টা এস ইউনিটের ম্যাগনিটিউডটা বেড়ে যাবে। তখন ডেল্টা জি এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। তখন নেগেটিভ হয়ে গেলে কি হবে? রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হয়ে যাবে।
তাহলে কি, তাহলে আমরা এটা বলতে পারি যে যদি কোনো রিঅ্যাকশনকে আমি হাই টেম্পারেচারে করি তাহলে সেই রিঅ্যাকশন ফেভার করবে E1 এলিমিনেশন, আর যদি লো টেম্পারেচারে করি সেই রিঅ্যাকশনটা ফেভার করবে SN1 সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বোঝা গেছে? সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে লো টেম্পারেচারে কি রিঅ্যাকশন হবে বলো? কোন রিঅ্যাকশনটা ফেভার করবে লো টেম্পারেচারে? সুরেশ, হ্যাঁ স্যার। লো টেম্পারেচারে কোন রিঅ্যাকশন ফেভারেবল হবে, এলিমিনেশন অর সাবস্টিটিউশন? স্যার সাবস্টিটিউশন। ভেরি গুড। তাহলে হাই টেম্পারেচারে আমার এলিমিনেশন হবে, লো টেম্পারেচারে সাবস্টিটিউশন হবে। ওকে, নেক্সট। তাহলে এটা আমরা টেম্পারেচারে থার্মোডাইনামিক্স আর টেম্পারেচার ইফেক্ট দেখলাম এলিমিনেশনে। তাছাড়াও তো আরো অনেক ফ্যাক্টর আছে যেগুলোর উপরে এলিমিনেশন রিঅ্যাকশন ডিপেন্ড করে, সেই ফ্যাক্টরগুলো আমরা এখন পড়ব। ঠিক আছে? আচ্ছা, তার আগে যেটা আমাদের পড়তে হবে, আমরা মেকানিজম শিখলাম। তাহলে আমরা আগের দিন মানে যখন সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়েছিলাম তখনও আমরা মেকানিজম করার পরে আমরা কি করেছিলাম, তার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কেমন করে ড্র করতে হয় সেটা শিখেছিলাম। তাহলে এগুলো সম্বন্ধে তোমরা খুব ভালো করে পরিচিত। তাহলে আমাদের এখন কাজ হলো যে একটা এলিমিনেশন রিঅ্যাকশন, ফর এক্সাম্পল ধরে নাও আমি একটা দিলাম যে PH3 PH2 PH3 OH, ঠিক আছে? এর রিঅ্যাকশন করছে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে। ঠিক আছে? তাহলে তুমি ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপে হবে এটার প্রোটনেশন হবে। তাহলে ফার্স্ট স্টেপে হলো আমার PH3 PH2 3 PH3 H OH2 প্লাস। নাও আমরা জানি ওয়াটার ইজ এ গুড লিভিং গ্রুপ, তাহলে ওয়াটার এখান থেকে বেরিয়ে গেল, তাহলে মাইনাস H2 কি তৈরি করবে, CH3 CH2 CH CH3। দেন এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হবে, এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে দুটো কি হতে পারে, একটা প্রোডাক্ট হলো CH3 CH ডবল বন্ড CH CH3 একটা প্রোডাক্ট হতে পারে, আরেকটা প্রোডাক্ট হতে পারে CH3 CH2 CH ডবল বন্ড CH2। ঠিক আছে? কোন প্রোডাক্টটা মেজর হবে কোন প্রোডাক্টটা মাইনর হবে আমরা পরে ডিসকাস করব। ফর এক্সাম্পল এটা ধরে নাও এটা মেজর হবে, এটা ধরে পরে তোমরা একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর দিস E1 এলিমিনেশন রিঅ্যাকশন করো। ঠিক আছে? পরে আমাকে পাঠাও। ঠিক আছে? আমার কোশ্চেনটা বুঝতে পারলে? নাজমি বুঝতে পেরেছ আমার কোশ্চেনটা? এই রিঅ্যাকশনটা আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করে আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠাতে বলছি সবাইকে। ঠিক আছে?
কানেক্টেড আছো? শুভজিৎ বেরিয়ে গেল নাকি? মুশকিল। ভেরি গুড, অনলি তো ভালো ড্র করেছে। তাহলে ইট ইজ জাস্ট লাইক SN1 মেকানিজম, রাইট? এটা দুটো স্টেপে হয়, দুটো স্টেপে হয়। তাহলে এটা হবে আমার রিঅ্যাকশন কোঅর্ডিনেট, এটা হবে ডেল্টা জি দেখার, এটা হবে রিঅ্যাকট্যান্ট, আর এটা হবে প্রোডাক্ট। তাহলে আমার এখানে রিঅ্যাকট্যান্ট, এখানে প্রোডাক্ট। তাহলে রিঅ্যাকট্যান্ট আমার কি হবে? রিঅ্যাকট্যান্ট হলো CH3 CH2 CH3 OH H প্লাস প্লাস কি প্লাস H3O প্লাস। হ্যাঁ, প্রোডাক্ট কি হবে আমার? প্রোডাক্ট হবে CH3 H H। ভেরি গুড, সেরাসও করেছে। আচ্ছা আচ্ছা, ইন্টারমিডিয়েটটা দেখতে কি রকম হবে? ইন্টারমিডিয়েটটা হবে this one. This one is the intermediate, like carbocation. তাহলে স্টেপ ওয়াইজ প্রসেস। First step is the formation of the carbocation, and second step is the formation of the product. এটা intermediate. So this one is the activation energy EA1, আর এটা হলো EA2. Very good. বাকিটা আশা করি এরকমই করেছো, ঠিক আছে? তাহলে TS1 দেখতে কি রকম হবে? TS1 এর স্ট্রাকচার হবে CH3 CH2 C CH3 H dot 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 OH2 প্লাস, তাই না? তাহলে এটা ডেল্টা প্লাস হয়ে যাবে, কারণ এটা বেরিয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাবে ডেল্টা প্লাস। এটা হবে TS1। আর TS2 দেখতে কেমন হবে? TS2 দেখতে হবে এই বন্ডটা ভেঙে যাচ্ছে, এখানে CH3 আছে, এর কোনো চেঞ্জ নেই। আগে CH3 তে কোনো চেঞ্জ নেই, এখানে হাইড্রোজেনের কোনো চেঞ্জ নেই, শুধু একটা এই বন্ডটা যখন ভাঙছে তখন এই বন্ডটা শুধু তৈরি হচ্ছে। তাহলে এটা ডট হবে আর এটা ডট হবে। দিস আর দ্য
structure of DS1 and DS2. ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এবার আমরা যেটা পড়বো সেটা হলো যে আর কি কি ফ্যাক্টরস আছে যার উপরে এই1 এলিমিনেশন রিঅ্যাকশন ডিপেন্ড করে। আচ্ছা, একটু পরে পড়াচ্ছি এটা। তাহলে কি কি এর উপর ডিপেন্ড করে, কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কি কি রিঅ্যাকশন প্যারামিটারের উপর ডিপেন্ড করে। এক নাম হলো জাস্ট লাইক SN1, আমরা এখানেও বিভিন্ন কন্ডিশনগুলো পড়বো সাবস্ট্রেট। যেমন এক নম্বর পয়েন্ট হলো সাবস্ট্রেট স্ট্রাকচার। তাহলে আমরা যখন SN1 পড়েছিলাম সেক্ষেত্রেও দেখেছিলাম কি ডিটারমিনিং স্টেপ হলো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্মেশন। তাহলে যে সমস্ত কম্পাউন্ড স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে সেই সমস্ত কম্পাউন্ডই আমার SN1 রিঅ্যাকশনে যাবে। সিমিলারলি E1 মেকানিজমেরও determining step is the formation of carbocation intermediate. Those substrates which form stable carbocations are suitable candidates for E1 elimination reaction also. তাহলে আমরা জানি যে যদি তুমি কম্পেয়ার করি 3 ডিগ্রি অ্যালকাইল, 2 ডিগ্রি অ্যালকাইল এবং 1 ডিগ্রি অ্যালকাইল, সব থেকে বেশি প্রবাবিলিটি কার থাকবে? 3 ডিগ্রি অ্যালকাইল থাকবে। যেমন টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড ফর এক্সাম্পল। তাহলে এ ইজিলি কোথায় যাবে? ইজিলি যাবে E1 এলিমিনেশন। ঠিক আছে, আর কি ধরনের সাবস্ট্রেট যারা রেজোনেন্স স্টেবিলাইজড হয়, যে সমস্ত সাবস্ট্রেট যেমন অ্যারাইলিক সিস্টেম, বেনজাইলিক সিস্টেম, এরা কি হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজেশনের মধ্যে আছে, তার জন্য দে আর অলসো এক্সেপশনালি গুড ক্যান্ডিডেট ফর এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে যে সব সাবস্ট্রেটের স্ট্রাকচার SN1 এর ক্ষেত্রে যা যা ছিল সেম কন্ডিশন E1 এর ক্ষেত্রে, তাহলে টার্সিয়ারি সব থেকে বেশি করবে, দেন সেকেন্ডারি এন্ড মাচ লেস হবে প্রাইমারি। এবং অ্যালাইলিক এন্ড বেনজাইলিক সাবস্ট্রেট আর এক্সেপশনালি গুড ক্যান্ডিডেট ফর E1 elimination reaction because they form resonance stabilized carbocation. তাই তো? নেক্সট, রিএজেন্ট টাইপ। কি ধরনের রিএজেন্ট আমার E1 রিঅ্যাকশনকে প্রেফার করে? এখন আমরা জানি E1 রিঅ্যাকশনের RDS স্টেপ হলো স্টেপ 1, তাই তো? এখানে কালারটি দেখতে স্টেপ 1 যেখানে কি তৈরি হচ্ছে, যেখানে তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন। আর আমরা কি জানি রেট ইকুয়ালস টু কি? রেট ইকুয়ালস টু K ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। তাহলে এখানে যেহেতু কোনো নিউক্লিওফাইলের বা কোনো বেসের রোল নেই, সেই জন্য আমি স্ট্রং বেস ইউজ করি আর উইক বেস ইউজ করি, আমার E1 রিঅ্যাকশনের রেটের কোনো চেঞ্জ হবে না, কারণ RDS স্টেপ ইজ দ্য ফার্স্ট স্টেপ হুইচ ইজ ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন। তাহলে যদি বেটার লিভিং গ্রুপ হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ইজিলি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্মেশন হবে। তাহলে আমার E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে কোনো রকম স্ট্রং বেসের দরকার নেই, বরং যদি আমি স্ট্রং বেস ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে একটা প্রবলেম আছে। সেই ক্ষেত্রে দেখা গেছে রিঅ্যাকশনটা E1 থেকে E2 এর দিকে শিফট হয়। যখন আমরা E2 পড়বো তখন আমরা E2 মেকানিজম সম্বন্ধে জানবো, কিন্তু একটা কথা এখন মনে রাখবে যে যদি স্ট্রং বেস ইউজ করি তাহলে রিঅ্যাকশনটা E1 মেকানিজমের থেকে E2 মেকানিজমে মুভ করে। এবং এটা হলে প্রবলেম কোথায়? প্রবলেমটা যখন আমরা স্টিরিও কেমিস্ট্রি করবো তখন আমরা স্টিরিও কেমিস্ট্রিতে এটা করবো যে প্রবলেমটা কোথায়। E1 হলে আমার প্রোডাক্ট কিরকম হয়, E2 হলে প্রোডাক্ট আমার কিরকম। এখন শুধু মনে রাখো যে আমার স্ট্রং বেসের কোনো দরকার নেই E1 মেকানিজমের ক্ষেত্রে, কারণ ফার্স্ট স্টেপ ইজ দ্য ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট by heterolysis of CX bond where X is the living group. ঠিক আছে, and rate of the E1 reaction is proportional to the concentration of the substrate. However, if we use strong bases like sodium ethoxide or potassium hydroxide,
we will observe a shift of reaction mechanism from E1 to E2. বোঝা গেছে? 3 number point. What is the role of solvent? Just like SN1, এখানেও সলভেন্টের রোল সেম। তাহলে SN1 এর ক্ষেত্রে আমার কি, কেন আমি বলছি, কারণ দুই ক্ষেত্রে আমার যে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে সেটা হলো কার্বোক্যাটায়ন এবং একটা লিভিং গ্রুপ। তাহলে যে সমস্ত সলভেন্ট এই বন্ডটাকে উইক করে CH বন্ডের ব্রেকে হেল্প করবে এবং CX বন্ডটা ব্রেক হওয়ার পর যে কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ করবে থ্রু সলভেশন, those solvents are excellent candidates for E1 elimination reaction also. আমরা পড়ি কি বলেছে, E1 reactions are highly favored in polar protic solvent। তাহলে আমরা SN1 এর ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, polar protic solvent আর excellent solvent for substitution reaction unimolecular মানে SN1। এই ক্ষেত্রে polar protic solvent আমার excellent solvent for E1 mechanism। তাহলে এখানে কি কি एग्जांपल হতে পারে, ওয়াটার, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। আর কি শুধু পোলার প্রোটিক সলভেন্ট হলে হবে না, যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হাই হয় তাহলে আরো ভালো। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত হাই হবে তত এই CH বন্ডটা উইক হবে এবং ইন্টিমেট আয়ন পেয়ারটার ফর্মেশনটা হবে না, ঠিক আছে? কারণ তারা তখন এই C আর X এর মধ্যে ডিসটেন্স বাড়িয়ে দেবে, ঠিক আছে? তাহলে হাইলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট वाला সলভেন্ট চাই আর পোলার প্রোটিক চাই, ঠিক আছে? থার্মাল এনার্জি রোল আমরা, হোয়াট ইজ দ্য রোল অফ থার্মাল এনার্জি? যদি আমি থার্মাল এনার্জি বাড়াই তাহলে রিঅ্যাকশনটা SN1 এর থেকে E1 এর দিকে ফেভার করে। তাই হাই টেম্পারেচারে আমার E1 রিঅ্যাকশন ফেভার হয়। It is applied to overcome the activation barrier and exploit entropy to promote elimination over substitution। বুঝতে পারছো যেটা একটু আগে আমি করলাম? তাহলে এলিমিনেশন ইউনিমলিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে সাবস্ট্রেটের, রিএজেন্টের এবং সলভেন্ট ইনফ্লুয়েন্সের রোলটা জাস্ট লাইক SN1 এর কন্ডিশনের মতো। আর টেম্পারেচার ইনফ্লুয়েন্সটা হাই টেম্পারেচারে E1 হয়, লো টেম্পারেচারে SN1। ওকে, বোঝা গেছে? মোনালিসা বুঝতে পেরেছো? স্যার এই উইক বেসটা কেন হবে, এই গুড লিভিং গ্রুপ বলে? না, একটু আগে বললাম যে আমার E1 এর ফার্স্ট স্টেপটা কি, দেখো ফার্স্ট স্টেপ ইজ দা হেটেরোলিসিস অফ CX বন্ড। কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে আর একটা লিভিং গ্রুপ তৈরি অ্যানায়ন হিসেবে তৈরি হচ্ছে, তাই না? এতটা বুঝতে পারলে? This is না স্যার চেঞ্জ হবে না, কিন্তু ওখানে লিখেছেন E1 রিকোয়ার্স করে। হ্যাঁ, রিকোয়ার্স উইক বেস মানে কি? রিকোয়ার্স উইক বেস কেন বলছি? কারণ স্ট্রং বেস হয়ে গেলে কি হবে, শিফট হয়ে যাবে রিঅ্যাকশনটা E1 থেকে E2 তে। সেই জন্য রিকোয়ার্স পয়েন্টে লিখেছি, বুঝতে পেরেছো? অ্যাজ ইফ বেসের কোনো রোল নেই, কিন্তু স্ট্রং বেস যদি আমি ইউজ করে ফেলি তখন মেকানিজমটাই চেঞ্জ হয়ে যাবে E1 টু E2 তে, ঠিক আছে? বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছে এই পয়েন্টটা কেন আমি রিকোয়ার্স লিখেছি? অ্যাজ ইফ রিঅ্যাকশনের রেটে বেস কোনো, কিন্তু যেহেতু বেস ইনফ্লুয়েন্স করে মেকানিজমের চেঞ্জে, মানে E1 টু E2 হয়ে যায়, সেই জন্য আমার উইক বেসই ইউজ করা ভালো। ওকে, নেক্সট E1 আমার এলিমিনেশন রিঅ্যাকশনের মেকানিজম শিখলাম, এক্সাম্পল দেখলাম একটা, হ্যাঁ, তার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখলাম। এরপরে
প্রোডাক্ট ফরমেশনটা কিরকম হতে পারে। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনে যদি কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে প্রোডাক্ট ফরমেশনের কোনো মানে ডিফারেন্স হবে না, কিন্তু যদি স্ট্রাকচারের মধ্যে কিছু কমপ্লিকেশন থাকে যেখানে মোর দেন ওয়ান টাইপ অফ অ্যালকিন ফরমেশন হতে পারে, মানে স্টার্টিং ম্যাটেরিয়াল স্ট্রাকচার এরকম, সেখান থেকে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়ন মোর দেন ওয়ান ওয়েতে এলিমিনেশন মানে প্রোটনের অ্যাবস্ট্রাকশন হতে পারে, সেই ক্ষেত্রে ধরে নাও মোর দেন ওয়ান প্রোডাক্ট হতে পারে, সেই ক্ষেত্রে কোন প্রোডাক্টটা ফরমেশন হবে অ্যাজ এ মেজর প্রোডাক্ট সেটা বোঝার জন্য আমাদের নিউন রিঅ্যাকশনের রিজিও কেমিস্ট্রি পড়তে হবে। রিজিও কেমিস্ট্রি কি বলছে? রিজিও কেমিস্ট্রি রুলটা হলো when multiple non equivalent beta hydrogens are available, যখন মোর দেন ওয়ান নন ইকুইভ্যালেন্ট বিটা হাইড্রোজেন মানে কার্বোক্যাটায়নের ইন্টারমিডিয়েট, এটাকে আলফা বলছি আমি, তার পাশে ধরে নাও এখানে একটা হাইড্রোজেন আছে, আবার এদিকেও একটা সাবস্ট্রেট যেখানে এটা এ বলছি এটাকে বি বলছি, তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট নয়, ঠিক আছে, এই দুটো ইকুইভ্যালেন্ট নয়, তাহলে এটা গেলেও আমার অ্যালকিন হতে পারে, আবার এটা গেলেও আমার অ্যালকিন হতে পারে। তাহলে এরকম যদি পসিবিলিটি থাকে তাহলে E1 রিঅ্যাকশন ইল্ড দা সেট জেপ প্রোডাক্ট। সেট জেপ বানানটা দেখো জেড দিয়ে শুরু হচ্ছে, সেট জেপ ইনি একজন জার্মান সায়েন্টিস্ট, জার্মানিতে জেড কে উচ্চারণ করা হয় এস এর মতো, এস কে উচ্চারণ করা হয় জেড এর মতো, ঠিক আছে, তার জন্য এর নাম সেট জেপ প্রোডাক্ট, সেট জেপ, সেট জেপ প্রোডাক্ট, ঠিক আছে। সেট জেপ প্রোডাক্ট কি বলে? দ্য মোর সাবস্টিটিউটেড thermodynamically stable alkene as the major product, ঠিক আছে। তাহলে যদি দুটো পসিবিলিটি থাকে, একটা লেস সাবস্টিটিউটেড অ্যালকিন এবং একটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, তাহলে অবভিয়াসলি আমার মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা ফর্মেশন হবে অ্যাজ এ মেজর প্রোডাক্ট। কারণ কি আমরা জানি মোর হাইপার কনজুগেশন পড়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, মোর সাবস্টিটিউটেড মোর আলফা হাইড্রোজেন থাকবে, কি হবে হাইপার কনজুগেশনে এটা বেশি স্টেবিলিটি হবে, ঠিক আছে। তাহলে যদি আমার মোর দেন ওয়ান টাইপ অফ নন অ্যালকিনটাই হবে যেটা মোর সাবস্টিটিউটেড, এই মোর সাবস্টিটিউট প্রোডাক্টটাকে আমরা বলবো দ্যাট ইজ দ্য 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন। তার স্ট্রাকচার কি রকম হবে? বিউটেন, তাহলে চারটা কার্বন সি 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 সি, এবার কি হবে 2 ব্রোমো 1 2 ব্রোমো আছে, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, ব্রোমো বা 2 পজিশনে একটা মিথাইল আছে CH3, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করো CH2 CH। এখন এই কম্পাউন্ডটাকে যখন তুমি কি করছো হিট করছো কার প্রেজেন্সে অ্যাকুয়াস ইথানল, মানে ইথানল প্লাস ওয়াটার, এই মিক্সচার যখন হিট করছো পিওর প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে আমরা মেকানিজম করে দেখি, ঠিক আছে, কি হচ্ছে। তাহলে অবভিয়াসলি ফার্স্ট স্টেপটা কি হবে? এটা যদি E1 মেকানিজমে যাই, ফার্স্ট স্টেপ হবে রিমুভাল অফ দিস লিভিং গ্রুপ ব্রোমাইড, ব্রোমাইড যদি হয় তাহলে কি হবে? রিমুভাল হলে কি তৈরি হবে? CH3 CH2 C CH3 CH3 প্লাস এই কার্বোক্যাটায়ন তৈরি হবে, প্লাস Br মাইনাস তৈরি হবে। তাহলে দিস ইজ দ্য কার্বোক্যাটায়ন, দিস ইজ দ্য হার্ডেস্ট স্টেপ। এরপরে দেখো এখানে নন ইকুইভ্যালেন্ট বিটা হাইড্রোজেন কোনটা? তাহলে এটা যদি আলফা হয়, এটা একটা বিটা এটা যে বিটা কার্বন, তাহলে এই যে CH2 এর পাশে কি আছে? CH3 আছে, কিন্তু এই CH3 এর পাশে কোনো কিছু নেই, তাহলে এরা নন ইকুইভ্যালেন্ট, তাই না? তাহলে এই কম্পাউন্ডটাকে আমি আরেকবার ভালো করে লিখছি, ঠিক আছে।
দুটো হাইড্রোজেনকে আমি ভালো করে দেখাই, ঠিক আছে? তাহলে এই CH2 বলেছিলাম, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, আর এটা ধরে নাও আরেকটা হাইড্রোজেন, এটার নাম দিচ্ছি আমি HA, এটার নাম দিচ্ছি HB। তাহলে এখান থেকে দুটো প্রসেস আছে যার সাহায্যে এলিমিনেশন হতে পারে। ফর এক্সাম্পল, আমার যদি HA বেরোয়, মানে ওয়াটার যদি একে অ্যাবস্ট্রাক্ট করে, তাহলে এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা তৈরি হচ্ছে, তাহলে আবার প্রোডাক্ট কি তৈরি হবে? CH3 CH2 C CH3 ডবল বন্ড CH2। তাহলে এর নাম কি হবে? 1 2 3 4, 2 মিথাইল 1 butyl or but, 2 in but 1 in, এক নম্বর পজিশনে আছে 2 মিথাইল 1 butyl or but 1 in। আর যদি মনে করো এটা A পাথটা গেল, আর যদি B পাথ ফলো করে, মানে এই HB টা বেরোয়, তাহলে আবার প্রোডাক্ট কি তৈরি হবে? CH3 CH ডবল বন্ড CH CH3 and CH। তাহলে এর নাম কি হবে? 1 2 3 4। তাহলে 2 মিথাইল বিউট 2। তাহলে এখন দেখো এই দুটো প্রোডাক্ট 1 is 2 methyl but 1 in and product 2 is 2 methyl but 2 in। তাহলে এই দুটো প্রোডাক্টের মধ্যে যদি কম্পারিজন করো স্ট্রাকচার, কোনটা মোর সাবস্টিটিউটেড? অবভিয়াসলি দিস ওয়ান ইজ মোর সাবস্টিটিউটেড। এই প্রোডাক্টটা হলো সেটজের প্রোডাক্ট। তাহলে অবভিয়াসলি দিস প্রোডাক্ট উইল ফর্ম অ্যাজ মেজর প্রোডাক্ট। বোঝা গেছে? মানসী, বুঝতে পেরেছো? মানসী, মোনালিসা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তুমি ছাড়া আর কেউ রিপ্লাই করে না, আমার এটা সব থেকে পাগল হচ্ছে। বাকিরা আদৌ আছে কি নেই আমি কিছু বুঝতে পারছি না। সিরিয়াস? হ্যাঁ স্যার। এই মেকানিজমটা বুঝতে পেরেছো কেন আমি সেট যে প্রোডাক্ট পাচ্ছি এজ এ মেজর প্রোডাক্ট? হ্যাঁ স্যার। বলো কেন পাচ্ছি সেট যে প্রোডাক্ট এজ এ মেজর প্রোডাক্ট? কেন পাচ্ছি? কারণ কি, এখানে দেখো এর রেসপেক্টে এটা 3টে আলফা হাইড্রোজেন, এখানে 3টে আলফা হাইড্রোজেন, 6টা আলফা হাইড্রোজেন, আর এইখানে আছে 3টে, তাহলে টোটাল 9টা আলফা হাইড্রোজেন আছে, 9 আলফা হাইড্রোজেন। তাহলে আমার কটা? 9টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। যদি এই ডবল বন্ডের রেসপেক্টে কটা আলফা হাইড্রোজেন আছে? একটা, এখানে 3টে আছে, আর অ্যালকিন 2 methyl but 2 in will be major product because this has 9 alpha hydrogen, so this has more hyperconjugative stability। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে রিজিও কেমিস্ট্রিটা বোঝা গেছে? তাহলে যদি মোর দেন ওয়ান টাইপ অফ প্রোডাক্ট ফর্মেশন পসিবিলিটি থাকে, তাহলে আমার যেটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন হবে সেটা হবে আমার মেজর প্রোডাক্ট। নেক্সট, স্টিরিও কেমিস্ট্রি। স্টিরিও কেমিস্ট্রি তোমরা এর আগে ই জেড আইসোমারিজম পড়েছো, তাই তো? ই মানে কি? এন গেগান। এন গেগান মানে কি? অপোজিট। জেড মানে কি? সুজামেন। সুজামেন মানে একই সাইড, তাই না? তাহলে এই ক্ষেত্রে বলছে যে E1 রিঅ্যাকশন আমাকে কোনো স্টিরিও স্পেসিফিক প্রোডাক্ট দেয় না, মানে ই আর জেড যে কোনো একটা প্রোডাক্ট দেয় না। এ সবসময় কি তৈরি করে? মিক্সচার অফ ই অ্যান্ড জেড আইসোমার তৈরি করে। কেন ই অ্যান্ড জেড আইসোমার তৈরি করে? তার কারণ হলো যে এই যে E1 মেকানিজমে যে আমার ইন্টারমিডিয়েট স্টেজ, সেটা হলো একটা কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়ন
হলে পরে কি হবে, এখানে কোনো আমার বন্ড রোটেশনের রেস্ট্রিকশন নেই, তাই না? ফর এক্সাম্পল ধরে নাও 3 ক্লোরো 3 মিথাইল পেন্টেন, কিরকম 3 মিথাইল 3 ক্লোরো পেন্টেন, পেন্টেন মানে 1 2 3 4 5 5 1 2 3 তিন পজিশনে 3 মিথাইল আর 3 ক্লোরো 3 ক্লোরো। তাহলে এই কম্পাউন্ডটা যদি ধরে নাও E1 এলিমিনেশন পাথে যায়, তাহলে কি হতে পারে? তাহলে ফার্স্ট স্টেপে কি হবে, আমার একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। কার্বোক্যাটায়নটা কেমন হবে? CH3 CH2 C CH3 প্লাস CH2 CH3। এবার দেখো এইবার এই যে সিঙ্গেল বন্ডটা আছে, তাই না? তাহলে এখান থেকে অবভিয়াসলি একটা হাইড্রোজেন এলিমিনেট হবে মেজর প্রোডাক্ট পাওয়ার জন্য আমার। তাহলে এই কম্পাউন্ডটাকে যদি আমি এই কম্পাউন্ডটা তৈরি করতে গেলে দেখো এইখানে রোটেশন পসিবল, তাই না? এই বন্ডটা যদি রোটেট করে তাহলে কি হতে পারে, যখন এই CH3 আর এই CH3 একই দিকে থাকবে, বা এই CH3 আর এই C2H5OH যখন একই দিকে থাকবে, তখন অবভিয়াসলি আমি জেড প্রোডাক্ট পাবো এলিমিনেশনের পর। আর যখন আমার এই C2H5 আর এই CH3 অপোজিট সাইডে থাকবে, তখন আমি কি পেতে পারি? তাহলে যেহেতু এই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটে কোন রকম সি আলফা সি বিটা পজিশনের কোনো রেস্ট্রিক্টেড রোটেশন নেই, সেই জন্য আমার বোথ ই অ্যান্ড জেড আইসোমার তৈরি হতে পারে। তাহলে ই অ্যান্ড জেড আইসোমার, তাহলে ই আইসোমার হলে কি হবে? ই আইসোমার হলে আমার কি তৈরি হবে? এখানে যদি আমি CH3 দিই তাহলে এখানে আমাকে দিতে হবে C2H5, এখানে H, এখানেও CH3 আর এখানে হবে H। এটা হলো ই আইসোমার। আর প্লাস জেড আইসোমার কেমন তৈরি হবে? C ডবল বন্ড C CH3 H C2H5 CH3, দিস ইজ জেড আইসোমার। তাহলে আমার বোথ ই এবং জেড দু রকম আইসোমারই পসিবল আছে। কারণ কি, এখানে সি আলফা আর সি বেটার রোটেশনটা ফ্রি, সি আলফা সি বেটার রোটেশনটা ফ্রি, তাই না? কার্বোক্যাটায়ন স্টেপে তার জন্য বোথ আমার ই অ্যান্ড জেড আইসোমার তৈরি হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু দেখা গেছে কি ই আইসোমার প্রিডমিনেট করে। ই আইসোমার কেন প্রিডমিনেট করে? ই আইসোমার প্রিডমিনেট করে এই জন্যই, কারণ কি জেড আইসোমার হলে কি হবে, দুটো বাল্কি গ্রুপের মধ্যে রিপালশন হওয়ার চান্স, যেহেতু তারা সেম সাইডে আছে সেই জন্য তাদের রিপালশন বেশি হয়। সেই জন্য আমাদের দেখা গেছে ই আইসোমারের পপুলেশন জেড আইসোমারের থেকে বেশি হয়। বোঝা গেছে? কাকনিক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের কি আমরা লক্ষ্য করতে পারি? রিঅ্যারেঞ্জমেন্ট দেখতে পারি। কারণ কি কার্বোক্যাটায়ন আমরা জানি যে E1 রিঅ্যাকশনে কি হয়, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়। কারণ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি যখন আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, তাই না? তাহলে প্রথমে 3 ডিগ্রি হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে এমন যদি পসিবিলিটি থাকে যে রিঅ্যারেঞ্জমেন্টের ফলে লেস স্টেবল কার্বোক্যাটায়নিক কনফিগারেশন থেকে মোর স্টেবল কার্বোক্যাটায়নিক কনফিগারেশন আসতে পারবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়। ঠিক আছে? এই রিঅ্যারেঞ্জমেন্ট অনেকভাবে হতে পারে। এই রিঅ্যারেঞ্জমেন্ট হাইড্রাইড শিফট দিয়ে হতে পারে, এই রিঅ্যারেঞ্জমেন্ট অ্যালকাইল শিফট হতে পারে, এই রিঅ্যারেঞ্জমেন্ট
রিং এক্সপানশন দিয়ে হতে পারে, এগুলো আমরা ধীরে ধীরে করবো। তাহলে কি, যেহেতু এটা কার্বোকেটান তৈরি হচ্ছে, তাহলে 2-chloro-3-4 ডাইমিথাইল পেন্টিন, এই কম্পাউন্ডটাকে যখন তুমি হিট করবে কাকে দিয়ে, অ্যাকোয়াস ইথানল দিয়ে, ইথানল ওয়াটার মিক্সচার দিয়ে, তখন আমার কি হচ্ছে, তখন আমার এক্সপেক্টেড প্রোডাক্ট কি ছিল, এক্সপেক্টেড প্রোডাক্ট ছিল এটা। কারণ কি, আমার এখানে একটা 2 ডিগ্রি কার্বোকেটান তৈরি হচ্ছে, যে এইখান থেকে যদি এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, আর এটা CH3, ঠিক আছে, হাইড্রোজেন, তাহলে এখান থেকে গেলে লেস সাবস্টিটিউট হবে, তাহলে সেট যে প্রোডাক্ট হলো এটাকে যেতে হবে, তাহলে আমার এক্সপেক্টেড প্রোডাক্ট কি এটা, তাই না, এরকম অবল। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্ট তৈরি হচ্ছে এইটা, কেন, তার কারণ হলো এখন যে মনে করো এই ক্লোরিনটা যখন বেরিয়ে যাচ্ছে তখন একটা আমার তৈরি হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটান। কিন্তু যদি আমার এই, আমি ভালো করে মুছে দিই ভালো ক্লিয়ার হবে, তাহলে আমি যদি এইখানে একটা হাইড্রোজেন আছে, অবভিয়াসলি বুঝতে পারছো, তাহলে এটা একটা 2 ডিগ্রি কার্বোকেটান, যদি আমি এই হাইড্রোজেনটাকে মুভ করতে পারি এখানে, তাহলে কি হবে আমার, তাহলে 1-2 পজিশনে হাইড্রোজেন শিফট হয়ে এখানে কি তৈরি হচ্ছে, এখন একটা 3 ডিগ্রি কার্বোকেটান, হুইচ ইজ মোর স্টেবল, তাই না, মোর স্টেবল প্রোডাক্ট, মোর স্টেবল কার্বোকেটান ইন্টারমিডিয়েট। এরপরে কি হচ্ছে, এইখান থেকে একটা হাইড্রোজেন অ্যাজ এ প্রোটন বেরিয়ে যাচ্ছে, দেন আমার প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এখানে ড্রাইভিং ফোর্সটা কি, ড্রাইভিং ফোর্স ইজ দ্য কনভার্সন অফ a 2 degree carbocation to a 3 degree carbocation, তার মানে কি, conversion of a less stable carbocation intermediate to the more stable carbocation through 1,2 hydride shift, ঠিক আছে। তার জন্য আমরা অনেক সময় E1 এলিমিনেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট, ঠিক আছে। নেক্সট, এটা হলো 1-2 হাইড্রোজেন শিফটের, হাইড্রাইড শিফটের মাধ্যমে রিঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট, অনেক সময় 1-2 অ্যালকাইল অর মিথাইল শিফটও হয়, ঠিক আছে, 1-2 অ্যালকাইল অর মিথাইল শিফটও আমরা দেখতে পেয়েছি কার্বোকেটাইন E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে, ঠিক আছে। E1 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা মাইগ্রেশন দেখতে পাই। এক্সাম্পল কি, যেমন 3,3 ডাইমিথাইল 2 বিউটানল, বিউটানল মানে কি, কার্বন কার্বন কার্বন, তাহলে 3 নাম্বার পজিশনে, তাহলে 1 2 3, 3 নাম্বার পজিশনে কি আছে, মিথাইল আছে, আবার মিথাইল আছে, 2 বিউটানল মানে 2 পজিশনে কি আছে, OH আছে, এখানে আছে হাইড্রোজেন, এখানে CH3, এখানে CH3, তাহলে এটা হলো 3,3 ডাইমিথাইল 2 বিউটানল। এই কম্পাউন্ডকে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করছে কি দিয়ে, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে, ঠিক আছে। সরি, এইটা আমার একটু আন্ডার ইয়ে করতে ভুল হয়ে গেছে, এটা সুপার স্ক্রিপ্ট করতে, আর এটা এরকম, ঠিক আছে। তখন আমি কি প্রোডাক্ট পাচ্ছি, 2,3 ডাইমিথাইল 2 বিউটেন, ঠিক আছে। 2 বিউটিন মানে কার্বন কার্বন ডবল বন্ড, আবার কি বিউটিন, তাহলে 2,3 2, এটা 2 পজিশন ধরে নাও, তাহলে 2 পজিশনে মিথাইল আছে, আর 3 পজিশনে কি আছে, মিথাইল আছে, 2 3, আর বিউটিন মানে এখানে CH3, 2 3, বিউটিন, এরকম একটা আমি 2,3 ডাইমিথাইল 2 বিউটিন, এই স্ট্রাকচারটা হবে না, আমরা করে দেখি তাহলে বুঝতে পারবো।
এক মিনিট। তাহলে আমার কম্পাউন্ড ছিল এরকম OH H CH3, এটা হলো CH3, এটা হলো CH3, এটা হলো CH3। তাহলে অবভিয়াসলি যখন আমি এটাকে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করব at 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি হবে, এটা OH2 প্লাস হবে, দেন এটা বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে আমার C CH3 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 C প্লাস CH3 আর হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এই যে আমার কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। নাও যদি এই মিথাইল গ্রুপটা মুভ করে এখানে, যদি এখানে মিথাইল গ্রুপটা মুভ করে, তাহলে আমার কি হবে, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে? নাও CH3 C CH3 প্লাস C CH3 H আর CH3, নাও কি হবে, এ এখানে প্রোটন হিসেবে বেরিয়ে যাবে। প্রোটন হিসেবে বেরিয়ে গেলে আমি কি প্রোডাক্ট পাবো? CH3 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 and CH3, 2,3 dimethyl 2,3 dimethyl 2-butene obtained as a major product। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, একটা 1,2 মিথাইল শিফট হচ্ছে, তার ফলে আমার এই প্রোডাক্টটা পাচ্ছি। যদি মিথাইল শিফট না হতো তাহলে আমার এক্সপেক্টেড প্রোডাক্ট কি ছিল? তোমরা কি এক্সপেক্টেড প্রোডাক্টটা লিখতে পারবে? যদি মনে করো মিথাইল শিফট হয়নি, সেক্ষেত্রে কি প্রোডাক্ট হতো? মোনালিসা বলো। 2,3-dimethyl-1-butene। যদি না না হতো তাহলে আমার 2,3 ডাইমিথাইল 1 বিউটিন তৈরি হতো। মানে কি হতো, আমি এবার ড্র করি। এক্ষেত্রে মাইগ্রেশন হয়নি মনে করো, মাইগ্রেশন যদি না হতো তাহলে এখানে যে হাইড্রোজেনটা আছে এখানে মুভ করতো, তাহলে আমার কি প্রোডাক্ট তৈরি হতো তখন? CH3 হোল থ্রাইস C CH ডবল বন্ড CH। ঠিক আছে, আমার প্রোডাক্ট হলো এইটা, যেটা আমার প্রোডাক্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছে? মোনালিসা বুঝতে পেরেছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট। অনেক সময় কি হয়, আমরা কি কি করলাম, মাইগ্রেশন করলাম থ্রু 1-2 হাইড্রাইড শিফট, দেন আমরা করলাম 1-2 অ্যালকাইল শিফট। ঠিক আছে, তাহলে অনেক সময় কি হয়, আমার রিং এরও এক্সপানশন হয় থ্রু E1 মেকানিজম। ঠিক আছে, তো সেটা আমরা পড়ি। এটার এক্সাম্পলটা হলো, ধরে নাও এরকম একটা সাবস্ট্রেট দিয়ে তুমি শুরু করছো, এখানে ধরে নাও CH3 আছে, এখানে যে C OH আছে, এখানে আছে CH3। এই কম্পাউন্ডকে ট্রিট করছো কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে এবং হিট করছো। হিট করার ফলে কি হচ্ছে, তাহলে আমরা ফার্স্ট স্টেপটা কি বলবো? ফার্স্ট স্টেপটা ফরমেশন অফ CH3, এখানে C, এটা প্রোটনেশন হবে, তাহলে এই কম্পাউন্ড তৈরি হলো OH2 প্লাস। নাও ওয়াটার ইজ এ গ্রুপ, লিভিং গ্রুপ, ওয়াটার বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হলো তোমার? CH3 C plus CH3. Now this is a 2 degree carbocation,
ঠিক আছে? তাহলে তখন কি হয়, তখন এই যে রিংটা আছে এখানে মাইগ্রেট করে, এই রিংটা যখন মাইগ্রেট করে তখন কি হয়, আমার রিংটা 5 মেম্বার থেকে 6 মেম্বার রিংয়ে কনভার্ট হয়ে যায়, তাই তো? কনভার্ট হয়ে তাহলে কি তৈরি করে, কনভার্ট হয়ে আমার তৈরি হয় এখানে হাইড্রোজেন, এখানে কি আছে CH3, আর কি তার পাশে এখানে CH3, আর এটা প্লাস। বোঝা গেছে? এই গ্রুপটা মাইগ্রেট করলো এখানে, তাহলে এখানে একটা বন্ড তৈরি হবে, এই বন্ডটা ভাঙছে CH3 পাশে প্লাস হবে। মোনালিসা বুঝতে পারলে মাইগ্রেশনটা? হ্যাঁ স্যার। তাহলে মাইগ্রেশন হলে কি হবে, এখন আগে 2 ডিগ্রি ছিল, এখন কত ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এরপরে যদি আমার এলিমিনেশন হয়, তাহলে এখানে যদি এলিমিনেশন হয় তাহলে আমি কি প্রোডাক্ট পাবো, এখানে আমি প্রোডাক্ট পাবো কি CH3 and বোঝা গেছে? তাহলে আমরা এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট পাচ্ছি। এই রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট গুলো কতগুলো উপায় হতে পারে, থ্রু হাইড্রাইড শিফট হতে পারে, 1 to হাইড্রাইড শিফট হতে পারে, থ্রু 1 to অ্যালকাইল অর মিথাইল গ্রুপ হতে পারে মাইগ্রেশনের ফলে, আর কি হতে পারে থ্রু রিং এক্সপানশন হতে পারে। ঠিক আছে? তাহলে এখানে একটা সাইক্লোপেন্টাইল রিং এক্সপানশন দেখলাম, তেমনি সাইক্লোবিউটাইল রিং এর ক্ষেত্রে আরো বেশি ফেভারেবল হবে, কেন? কারণ এটা একটা স্ট্রেন রিং সিস্টেম। তাহলে সাইক্লোবিউটাইল থেকে যখন সাইক্লোপেন্টাইল হবে তখন অ্যাঙ্গেল স্ট্রেনটা একটু কমে যাবে, সেই জন্য অনেক সময় যদি স্ট্রেন রিং হয় সেই স্ট্রেন রিং এর ক্ষেত্রে আমরা এরকম রিং এক্সপানশন দেখতে পাই এলিমিনেশন রিং। ওকে, এক মিনিট দাঁড়াও, হ্যাঁ একটা কল এসছে। সরি, একটা কল এসেছিল। ওকে, তাহলে আমরা কি বলছিলাম যে এক্ষেত্রে আমরা যে স্টিরিওকেমিস্ট্রি দেখছি সেটা বলবো না, কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট আমরা এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে E1 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট যেটা জিনিস আমরা পড়বো সেটা হলো যে E1 রিঅ্যাকশন যে এই পাথেই হয়, মানে থ্রু কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, ফার্স্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। হ্যাঁ, এই যে পাঁচটা আমি বললাম মেকানিজম, তার এভিডেন্স কি, সেই এভিডেন্স গুলো আমরা পড়ব, তাহলেই E1 রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হলো এভিডেন্স ইন ফেভার অফ দ্য ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে ফার্স্ট এভিডেন্সটা কি, যে এটা যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন তার এভিডেন্স হলো যে যদি আমরা টারশারি বিউটাইল ব্রোমাইডের যদি আমরা সলভোলিসিস করি তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার রিঅ্যাকশনের রেটটা প্রপোর্শনাল হচ্ছে টারশারি বিউটাইল ব্রোমাইডের কনসেন্ট্রেশনের উপরে। ইভেন যদি আমি এক্ষেত্রে যে নিউক্লিওফাইল বা যে বেসটা ইউজ করছি NaOH, এটা যদি আমার কনসেন্ট্রেশন প্রথমে কনসেন্ট্রেশনের থেকে যদি ডবল করে দিই তার সেই ক্ষেত্রে আমার রিঅ্যাকশনের কোনো রেটের চেঞ্জ হচ্ছে না। তার মানে কি, তার মানে এটা ইমপ্লাই করে যে রিঅ্যাকশনটা ইউনিমলিকুলার পাথওয়ে ধরে যাচ্ছে।
আরেকবার রিপিট করি। দেখা যাচ্ছে টারসিয়ারি বিউটাইল ব্রোমাইডের যখন আমরা অ্যাকোয়াস ইথানল দিয়ে এর সলভোলিসিস করছি, তখন আমার যে রিঅ্যাকশনের রেটটা আছে সেই রিঅ্যাকশনের রেটটা প্রপোর্শনাল হচ্ছে কনসেন্ট্রেশন অফ দা সাবস্ট্রেট। ইভেন যদি আমি এই রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রথমে যে বেস ইউজ করেছিলাম, ধরুন না প্রথমে 0.1 মোলার NaOH ইউজ করেছিলাম, এটা যদি আমি 0.2 মোলারও করে দিই তাহলে রেট রিমেন সেম, রেট রিমেন সেম। তাহলে মানে কি, আমার যে বেসটা ইউজ করছি তার কনসেন্ট্রেশনের উপরে রেটের কোনো ডিপেন্ডেন্স নেই। দ্যাট মিন্স দ্য রিঅ্যাকশন ফলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। সেটাই আমরা বলেছিলাম যে রিঅ্যাকশন ফলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, তাই না? নেক্সট, এই যে রিঅ্যাকশনে কি হচ্ছে আমার, এই রিঅ্যাকশনে কি হচ্ছে, প্রথম স্টেপে একটা CX বন্ড ক্লিপ করছে। তাহলে CX বন্ড যদি ক্লিপ করে তাহলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, একটা অ্যানায়ন তৈরি হচ্ছে। আর এখন এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন করানোর আগে আমরা যখন রিঅ্যাকশনের রেট করেছিলাম তখন একটা ইফেক্ট করেছিলাম আমরা, প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট। তার মানে কি, সেটাতে আমরা পড়েছিলাম যদি রেট ডিটারমাইনিং স্টেপে CH বন্ডের ব্রেক হয় তাহলে আমার KH/KD এই রেশিওটাতে মোর দেন 1 হবে, তাই না? তাহলে আমার যে E1 রিঅ্যাকশনের প্রপোজাল ছিল যে রেট ডিটারমাইনিং স্টেপ ইজ দ্য ফরমেশন অফ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, আর ফার্স্ট স্টেপটা হলো CH বন্ড ব্রেক করা। ঠিক আছে, এটা রেট ডিটারমাইনিং স্টেপটা কি, CX বন্ড ব্রেক করা, আর কি যেটা ডিপ্রোটনেশন যেখানে CH বন্ড ব্রেক করছে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এটাই প্রপোজাল ছিল। এখন যদি ধরে নাও যে এক্সপেরিমেন্ট আমি দেখতে পাচ্ছি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট শো করছে, তার মানে কি, তার মানে অবভিয়াসলি সেকেন্ড স্টেপটা রেট ডিটারমাইনিং স্টেপ। বুঝতে পারলাম? যদি আমি একটা রিঅ্যাকশন করছি, এলিমিনেশন রিঅ্যাকশন, এবং সেখানে দেখতে পাচ্ছি যে আমার হাইড্রোজেনটাকে যদি ডিউটেরিয়াম দিয়ে রিপ্লেস করছি তাতে আমার রেটের চেঞ্জ হচ্ছে, তার মানে কি, সেক্ষেত্রে সেকেন্ড স্টেপটা RDS স্টেপ। আর যদি রেটের চেঞ্জ না হয় তাহলে ফার্স্ট স্টেপটা RDS স্টেপ। তাহলে যখন আমি এক্সপেরিমেন্ট করছি ধরে নাও, এটা লিখতে ভুলে গেছি, 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন মানে CCC, 2 ব্রোমো ব্রোমিন 2 মিথাইল CH3। ঠিক আছে, এই কম্পাউন্ডটা যখন তুমি সলভোলিসিস করছো তখন দেখতে পাচ্ছ, তাহলে এই কম্পাউন্ডটা প্রথমে সলভোলিসিস করলে, আর কি করলে, সলভোলিসিস করলে আবার কি কম্পাউন্ড পাবো আমি, CH3 CH3। তাহলে এর রেট ধরে নাও হাইড্রোজেনের ক্ষেত্রে এর রেট হয়ে গেল KH। এবার কি করছি, আমি নতুন সাবস্ট্রেট নিচ্ছি যেখানে CH3 গুলোকে আমি রিপ্লেস করছি CD3 দিয়ে, CD3। সেই ক্ষেত্রে আমার প্রোডাক্ট কি হবে, C ডবল বন্ড CD2 CD3 and CD3, এই ক্ষেত্রে রেট হবে KD। এবার যদি আমার রিঅ্যাকশনের রেট মানে KH/KD এর রেশিও যদি 1 হয় তার মানে কি, there is no primary kinetic isotope effect। তার মানে কি, তার মানে আমার রেট ডিটারমাইনিং স্টেপে CH বন্ডের কোনো ব্রেক হচ্ছে না। বোঝা গেছে? আনসি বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে দেখো লেখা আছে মাইনর সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি।
কেন সেকেন্ডারি কাইনেটিক অ্যাসিডিক হয়ে দেখতে পাচ্ছি? কারণ সেকেন্ড স্টেপে কি হচ্ছে, সেকেন্ড স্টেপে আমার একটা হাইড্রোজেন এখানে যাচ্ছে, পিএইচ বন্ডটা ব্রেক করছে, যেটা রেড ডিটারমিনিং স্টেপ। যেহেতু সিডি বন্ড ইজ স্ট্রঙ্গার দেন পিএইচ বন্ড, এই জন্য আমরা সেকেন্ডারি কাইনেটিক অ্যাসিডিক দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট এভিডেন্স আমরা কি পেলাম? ফার্স্ট এভিডেন্স পেলাম যে রেট ইকুয়েশনে রেট ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট। সেকেন্ডে আমরা পেলাম কোনো কাইনেটিক অ্যাসিড বেসিক স্টেপ দেখতে পাচ্ছি না, সেই জন্য ফার্স্ট স্টেপ হুইচ ইজ দ্য electrolysis of C-Br bond is the rate determining step. 3 নাম্বার হলো কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট। কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি? আমরা একটু আগে এক্সটেন্সিভলি পড়লাম যে E1 রিঅ্যাকশনে আমার রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট পাচ্ছি। তাহলে রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট পাচ্ছি তার মানে কি? রিঅ্যাকশনটা প্রসিড করছে থ্রু এ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, রাইট? যদি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট না থাকতো তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট আমরা পেতাম না, তাই না? যদি একটা কনসার্টেড স্টেপ বা সাইমultaneous স্টেপ হতো সেক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট হতো না। যেহেতু এটা কনসার্টেড স্টেপ, যেহেতু এখানে আমি একটা রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট পাচ্ছি, তার মানে শিওর এই রিঅ্যাকশনে একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, যেটা একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। ঠিক আছে, 4 নাম্বার কি? সলভেন্টের ডিপেন্ডেন্স। দেখা গেছে কি রিঅ্যাকশন যখন আমরা হায়ার পোলারিটি সলভেন্টে করছি তখন রেটটা খুব বেশি বেড়ে যাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু লেস পোলার সলভেন্ট। যেমন ফর এক্সাম্পল, যদি একটা এলিমিনেশন রিঅ্যাকশন আমরা ইথানলে করি এবং সেই রিঅ্যাকশনটা সেম যদি আমরা 80% অ্যাকোয়াস ইথানলে করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এলিমিনেশনের রিঅ্যাকশনের রেটটা 40 টাইমস ইনক্রিজ করছে। তার মানে কি? তাহলে সামহাউ একটা হাইলি পোলারাইজিং সলভেন্ট, মানে হাইলি একটা পোলারিটি সলভেন্ট বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা সলভেন্ট কি করছে? রিঅ্যাকশনের রেটটাকে বাড়াচ্ছে। রিঅ্যাকশনের রেটটাকে বাড়াচ্ছে মানে কি? রেট ডিটারমাইনিং স্টেপে যে আমার ইন্টারমিডিয়েট গুলো তৈরি হচ্ছে সেগুলো সামহাউ স্টেবিলাইজ হচ্ছে কি দিয়ে? সেগুলো স্টেবিলাইজ হচ্ছে আমার হাই পোলারিটির সলভেন্ট দিয়ে। তার মানে এটা প্রমাণ করছে যে ফর শিওর আমার রেট ডিটারমাইনিং স্টেপে কোন একটা পজিটিভ চার্জের অ্যাকুমুলেশন হচ্ছে, মানে একটা পজিটিভ চার্জ স্পিসিস তৈরি হচ্ছে হুইচ ইজ কার্বোক্যাটায়ন, রাইট? তাহলে এই চারটে এভিডেন্স এর সাহায্যে প্রমাণ করা যায় ইউয়ান মেকানিজম একটা একটা স্টেপ ওয়াইজ ইউনিমলিকুলার রিঅ্যাকশন যে which is going through a carbocation intermediate, and the reaction follows the first order kinetics where the first step is the determining step. বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো আজকে যেটা পড়ালাম? মোনালিসা, স্যার ওই শেষের পয়েন্টটা আরেকবার বলে দিন। শেষের পয়েন্ট সলভেন্ট আয়োনাইজিং ডিপেন্ডেন্স, তাই তো? ধরে নাও একটা রিঅ্যাকশন করছো, ধরে নাও CH3 হোল থ্রাইস CBr, এই রিঅ্যাকশন এলিমিনেশন রিঅ্যাকশন করছো, তাহলে প্রোডাক্ট কি পাবে? তুমি এটা প্রোডাক্ট পাবে। এটা যখন তুমি ধরে নাও ফর এক্সাম্পল করছো পিওর ইথানল, তখন রেট পাচ্ছ তুমি R1। আর যখন সেম রিঅ্যাকশন তুমি 80% অ্যাকোয়াস ইথানলে করছো, 80% অ্যাকোয়াস মানে কি? 80% ওয়াটার আর 20% ইথানল, তখন আমি সেম প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে রেট পাচ্ছি R2। তাহলে R2 ইজ অলমোস্ট 40 টাইমস ইনটু R1। তাহলে কি হচ্ছে? যখন আমি সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বাড়িয়ে দিচ্ছি, কারণ আমরা কি জানি ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত? 78। আর পিওর ইথানলের কত? পিওর ইথানলের হচ্ছে 24। তাহলে আমি যখন ওয়াটারের কন্টেন্ট বাড়াচ্ছি তখন আমার রিঅ্যাকশনটা ফাস্ট হচ্ছে। রিঅ্যাকশনটা ফাস্ট হওয়ার মানে কি? ফাস্ট হওয়ার মানে কি? যে ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে সেই ইন্টারমিডিয়েটটা সামহাউ স্টেবিলাইজ হচ্ছে কি
হাই ডাইইলেকট্রিক সলভেন্টের মাধ্যমে। তাহলে হাই ডাইইলেকট্রিক সলভেন্টের মাধ্যমে যদি কোনো কম্পাউন্ড স্টেবিলাইজ হয় বা স্পিসিস স্টেবিলাইজ হয়, তার মানে কি ওর মধ্যে চার্জ আছে, তাই না? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কি, এগুলো একটা চার্জ স্পিসিস, তাই না? ওয়াটারের মধ্যে ডাইপোল আছে, তাই না? তার জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি এর। তাহলে হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সলভেন্ট জেনারেলি চার্জ স্পিসিসকে স্টেবিলাইজ করে। তাহলে যদি চার্জ স্পিসিস তৈরি না হতো রিঅ্যাকশন, তার মানে কি হতো, আমি পোলারিটি চেঞ্জ করলো আমার বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট চেঞ্জ করলো, আমার রিঅ্যাকশনে কোনো রেটের চেঞ্জ হতো না। কিন্তু আমি দেখতে পাচ্ছি কি 40 টাইমস ইনক্রিজ দেখতে পাচ্ছি। তার মানে কি ফর শিওর রিঅ্যাকশনের মধ্যে একটা চার্জ স্পিসিস তৈরি হচ্ছে, হুইচ ইজ দ্য টারশারি বিউটাইল ক্যাটায়ন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এই কমটা নিলে কি SN1 হয়ে যাবে? এটা বলো। মানে যদি মানে কম নেওয়া হয়, এই শুধু ইথানল নেওয়া হয়? না, শুধু ইথানল না হলে SN1 হবে না। শুধু ইথানল নিলে রেটটা কমে যাবে। কেন? কারণ আমার এখানে তৈরি কম্পাউন্ডটা কি তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, তাই না? এবার ইথানল আর ওয়াটার, এই দুটো সলভেন্টে যদি কম্পেয়ার করো তুমি, তো কোনটা বেটার সলভেন্ট ফর স্টেবিলাইজেশন অফ টারশারি বিউটাইল ক্যাটায়ন? হুইচ ওয়ান ইজ বেটার সলভেন্ট, ইথানল না ওয়াটার? কোনটা বলো? ওয়াটারটা। ওয়াটারটা। তাহলে ওয়াটার যদি বেটার সলভেন্ট হয়, তাহলে কি হবে, যে মুহূর্তে কার্বোক্যাটায়ন তৈরি হবে ওয়াটার ওকে স্টেবিলাইজ করে দেবে। তাহলে আরডিএস স্টেপে কি হচ্ছে, তোমার আরডিএস স্টেপে তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে যত পরিমাণ কার্বোক্যাটায়ন তৈরি হবে তত পরিমাণেই অ্যালকিন তৈরি হবে, তাই না? তাহলে যে সলভেন্ট কার্বোক্যাটায়নকে যে বেশি স্টেবিলাইজ করবে সেই সেই রিঅ্যাকশনের রেট বেশি হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তার জন্য আমার কি হচ্ছে, তার মানে এটা প্রমাণ করছে যে রিঅ্যাকশনে ফর শিওর একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। বুঝা গেছে? কারো কিছু ডাউট আছে এলিমিনেশন রিঅ্যাকশনে? যা যা পড়ালাম প্রথম থেকে আবার আমি এবার দেখিয়ে দিই স্লাইডগুলোকে। প্রথমে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন কি সেটা পড়লাম, দেন একটা জেনারেল স্কিম দেখলাম যেখানে আমার কি করে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট অ্যালকিন তৈরি হচ্ছে, ঠিক আছে? দেন আমরা টাইপস অফ এলিমিনেশন রিঅ্যাকশন পড়লাম, চারটা মেকানিজম আছে, E1 E2 E1CB এন্ড EI। দেন আমরা E1 মেকানিজমের দিকে চলে গেলাম, যেখানে আমরা E1 মেকানিজম কি তার মেকানিস্টিক স্টেপগুলো পড়লাম। দেন আমরা পড়লাম এর কাইনেটিক্স কিরকম, মানে রেট কার উপর নির্ভর করে। দেন আমরা থার্মোডাইনামিক যে প্যারামিটারগুলো আছে সেগুলো একটা এলিমিনেশন রিঅ্যাকশন কিভাবে প্রভাবিত করে সেটা পড়লাম। দেন আমরা কি পড়লাম, তার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম পড়লাম এলিমিনেশন রিঅ্যাকশনের। দেন আমরা কি করলাম, দেন আমরা গেলাম আলাদা যে রিঅ্যাকশন প্যারামিটার আছে, যেমন সাবস্ট্রেট স্ট্রাকচার কিরকম হবে, রিএজেন্ট টাইপ কিরকম হবে, সলভেন্টের কি ইনফ্লুয়েন্স হবে, থার্মাল এনার্জির কি ইনফ্লুয়েন্স হবে, সেগুলো পড়লাম। দেন আমরা এলিমিনেশন ইউনিমলিকুলারের ক্ষেত্রে যে প্রোডাক্ট পাবো সেই প্রোডাক্টের রিডিউস রিঅ্যাক্টিভিটি কি পাবো সেটা সম্বন্ধে ডিসকাস করলাম। দেন আমরা E1 রিঅ্যাকশনের স্টিরিওকেমিস্ট্রি, প্রোডাক্টের স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে ডিসকাস করলাম। দেন আমরা ডিসকাস করলাম যে E1 রিঅ্যাকশনে আমাদের কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তৈরি হয় এবং তার ফলে কি হয়, আমরা রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট পাচ্ছি। রিঅ্যারেঞ্জমেন্ট কত রকম ভাবে হতে পারে? রিঅ্যারেঞ্জমেন্ট তিন রকম ভাবে হতে পারে, থ্রু 1 to হাইড্রেট শিফট, থ্রু 1 to অ্যালকাইল শিফট অর মিথাইল শিফট অ্যান্ড থ্রু রিং এক্সপানশন। দেন আমরা কি করলাম, আমরা যে E1 মেকানিজমটা ড্র করেছিলাম, যে একটা হাইপোথিসিস দিয়েছিলাম, সেটার এগেইনস্টে আমরা এভিডেন্স গুলো পড়লাম। প্রথম এভিডেন্স হলো কাইনেটিক্সের এভিডেন্স, যেখানে আমরা দেখাচ্ছি যে রিঅ্যাকশনের রেটটা নিউক্লিওফাইল বা বেসের উপর নির্ভর করছে না, শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। নেক্সট আমরা পড়লাম যে আমরা এইসব রিঅ্যাকশনে কোনো প্রাইমারি কাইনেটিক আইসোটোপ দেখতে পাই না, which proves that
The first step where heterolysis of CX bond happens is the first step, is the rate determining step. নেক্সট আমরা কি পড়লাম, যে আমরা এলিমিনেশন রিঅ্যাকশনে দেখতে পাচ্ছি যে কার্বোক্যাটায়নিক রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তাহলে যদি কার্বোক্যাটায়ন তৈরি না হয় তাহলে রিঅ্যারেঞ্জমেন্টও পসিবল নয়। তাহলে যেহেতু আমি রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট পাচ্ছি তার মানে শিওর এই রিঅ্যাকশনে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। অ্যান্ড 4 আমরা দেখতে পাচ্ছি যে সলভেন্টের পোলারিটি বাড়িয়ে দিচ্ছি, রিঅ্যাকশনের রেট ফাস্টার হচ্ছে, which means that যে রিঅ্যাকশনের কোন একটা স্টেপে একটা চার্জ স্পিসিস তৈরি হচ্ছে যেটা স্টেবিলাইজ হচ্ছে হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সলভেন্ট দ্বারা। বোঝা গেছে? তাহলে এই চারটা পয়েন্ট আমাকে প্রুফ দেয় যে রিঅ্যাকশনটা একটা টু স্টেপ মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, ফলো করছে ইউনিমলিকুলার কাইনেটিক্স এবং রিঅ্যাকশনটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট থ্রু দিয়ে যাচ্ছে। আর কি, রিঅ্যাকশনটা একটা টু স্টেপ প্রসেস যেখানে ফার্স্ট স্টেপ ইজ দ্য ডিটারমিনিং স্টেপ। ওকে, তাহলে আমরা E1 মেকানিজম সম্বন্ধে আজকে পড়লাম। স্যার স্যার বলছি কখন ওই অ্যালকাইন প্রোডাক্ট পাবো? হ্যাঁ, এগুলো আমি লাস্ট দিন পড়াবো, ঠিক আছে? অ্যালকাইন প্রোডাক্ট আমি এক্সাম্পল কয়েকটা পড়াবো যে E1 মেকানিজমের সাহায্যে কি করে অ্যালকাইন খেতে পারি, E2 মেকানিজমের সাহায্যে। প্রথমে মেকানিজম গুলো আমি পড়িয়ে দিই, ঠিক আছে? দেন আমি অ্যালকাইন ফর্মেশনটা দেখাবো, ঠিক আছে? এক্সাম্পল ধরে ধরে কয়েকটা পড়াবো। ওকে, হ্যাঁ স্যার। বলো, আর কারো কিছু কোয়েশ্চেন আছে? আজকে যেটা পড়ালাম সেখানে কেউ কিছু বুঝতে পারলেন এমন কেউ আছো? মনে হয় সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আনসি? হ্যাঁ স্যার। নাজমি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তেরেস? হ্যাঁ স্যার। আচ্ছা, আর সাগনিক? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো সবকিছু? হ্যাঁ স্যার। আচ্ছা, আর শুভদীপ কি জয়েন করেছে না জয়েন করেনি আর? হ্যাঁ স্যার, অনেকক্ষণ জয়েন করেছি। আমার স্যার নেটটা কেটে গিয়েছিল, একবার ব্ল্যাক হয়ে গিয়েছিল স্ক্রিনটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো স্যার। আজকে যেটা পড়ালাম স্যার বুঝতে পেরেছো হ্যাঁ, সবকিছু? বুঝতে কোনো পেরেছি। পয়েন্ট বাদ গেছে কি? না স্যার, বাদ যায় না। স্যার আমি পুরোটা পড়বো আর একবার ডাউটটা জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা E1 মেকানিজম শেষ করে দিলাম, ঠিক আছে, উইথ সাম এক্সাম্পল। তো তোমাদের কাজ হলো কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে এটা পড়ো E1 মেকানিজমটা, ঠিক আছে? আর এন থিওরির বইয়ে অনেক এক্সাম্পলস আছে, সেই এক্সাম্পলস গুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? আজকে যে আমি পড়িয়েছি, যা আজকে ম্যাটেরিয়াল দিলাম আমি, সেই ম্যাটেরিয়াল থেকে আশা করি সবকিছু বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাদের সবার কাছে এন থিওরির বই আছে, ওই প্রবলেম গুলো একবার পড়ে নাও। হ্যাঁ, ওকে, তাহলে কারো কিছু যদি ডাউট না থাকে আজকে, তাহলে আমরা এখানে স্টপ করব। আমাদের নেক্সট ক্লাস হবে নেক্সট, আজকে কি বার? আজকে শনিবার, তাহলে নেক্সট ক্লাস হবে আমাদের মঙ্গলবারে। ওকে, হ্যাভ এ নাইস ইভিনিং।